একটা মেয়ে পাক্কা 2 বছরের জন্য নিখোঁজ হয়ে যাবে। তাকে পুলিশ খুঁজবে, তার পরিবার খুঁজবে, কিন্তু তাকে কেউই খুঁজে পাবে না। যেন সেই মেয়েটা একদম হাওয়ায় উবে গেল। কিন্তু পরবর্তীকালে যখন তদন্তটাকে আবার রিস্টার্ট করা হবে, তখন এমন এমন ডিটেল বেরিয়ে আসবে, সেটা একটা শহরকে রীতিমতন কাঁপিয়ে দেবে। আজকের যে ঘটনা বলবো, সেটা ভারতের আর 5টা কোনো ফেমাস খবর না। এটা ইভেন কোনো নিউজ চ্যানেলেও সেইভাবে আসেনি। 2-4টে লোকাল নিউজ চ্যানেল এটা কভার করেছে। কিন্তু কিছু কেস আছে যেগুলো কভার করা জাস্ট অ্যাজ ফর ট্রু ক্রাইম বলবো এই কারণে করা না, জাস্ট ফর জাস্টিস যেন সেই মেয়েটা বা সেই মানুষটা পায় সেই কারণে করা। আজকের ঘটনা হচ্ছে ভারতের ছত্তিশগড়ের দন্তেওয়াড়ার। এবার এই যে ছত্তিশগড় আর দন্তেওয়াড়া আছে, এই দুটো নাম শোনা মাত্রই ভারতের প্রত্যেকটা মানুষ ক্লিয়ার কাট বোঝে এরিয়াটা মাওবাদী অধ্যুষিত। আজ থেকে 3-4 বছর আগেও ওই জায়গাতে কোনো সাধারণ ইন্ডিয়ান নাগরিক গেলে বেঁচে ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু সরকারের ইচ্ছা শক্তি, তার ফলে ওই এরিয়া বর্তমানে মাওবাদী মুক্ত। এই মাওবাদীরা ওই এরিয়াতে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট করতে দিত না। তার সাথে সাথে যে যেত বাইরে থেকে, সেটা আর্মি পার্সোনাল হোক, সিভিলিয়ান হোক, তাদের উপর অ্যাটাক করত। কিন্তু 2026-এর মার্চের 1 তারিখ ওই এরিয়াকে পুরোপুরি মাওবাদী কবল থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের দেশে বলা হচ্ছে বর্তমানে যে বন্দুক হাতে আর কোনো মাওবাদী নেই। আজকে ট্রু ক্রাইমের ঘটনায় আমি ছত্তিশগড়ের দন্তেওয়াড়ার এইটুকু বিবরণ না দিলে আপনারা বুঝতেই পারতেন না জায়গাটা অ্যাকচুয়ালি কেমন। যারা কলকাতা শহরে বসে আছেন, এসি রুমে বসে আছেন, তারা দন্তেওয়াড়ার ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমি পুরুলিয়াতে দীর্ঘকাল মানুষ হয়েছি, এবং যে টাইমটাতে আমি পুরুলিয়াতে মানুষ হয়েছি সেই সময়টা ওখানে কিন্তু মাওবাদীর একটা ব্যাপক অত্যাচার চলত, এবং তার খবর নিউজ মিডিয়াতে কম বেশি আপনারা শুনেছেন, আমরাও শুনেছি। তার সাথে সাথে বুঝতে পেরেছি এখানে বন্ধ, এখানে বাস চলবে না, নানান রকম ভয়ের একটা ছাপ আমি মানুষের চোখে মুখে দেখেছি। এবং সিক্রেটলি আমরা যেখানে থাকতাম সেখানকার যেসব কর্মচারীরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতাম, তুমি মাওবাদীদের দেখেছো? এবার এই তো গেল পুরো ডেসক্রিপশন মাওবাদী এবং মাওবাদী কবলিত এরিয়াগুলোর। এবার আসি আজকের মেইন ঘটনাতে। ওই দন্তেওয়াড়ার এক ছোট্ট গ্রাম, যেখানে বিদ্যুৎ নেই, যেখানে স্কুল নেই, যেখানে রাস্তাঘাট কিচ্ছু নেই, চারিদিকে জঙ্গল আর পাহাড় আর ঝর্ণাতে ভর্তি, এই রকমই একটা গ্রামে জন্ম হয় রামদেই কশ্যপের। রামদেই কশ্যপের যে ফ্যামিলি আছে তারা চাষাবাদ করে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, একেবারে গরিব বলবো না, যেহেতু তাদের চাষের জমির পরিমাণটা বেশ ছিল। কিন্তু রামদেই ওই গ্রামে বড় হলেও এত প্রতিকূলতার মধ্যেও সে পড়াশুনোতে খুব ভালো ছিল। তার টিচাররা সবসময় তাকে বলতো যে তুমি বাইরে শহরে গিয়ে পড়াশুনো করো, তাহলে তোমার বেটার ডেভেলপমেন্ট হবে। এবং এই জিনিসটা শুনে এবং বুঝে রামদেইর মা বাবা ডিসাইড করে যে ক্লাস 12 পাস করার পর সে গ্রামের স্কুল থেকে বেরিয়ে সোজা চলে যাবে দন্তেওয়াড়াতে, এবং দন্তেওয়াড়াতে যে কলেজ আছে সেখানে সে পড়াশুনো শুরু করে। সে প্রত্যেক সপ্তাহে একবার করে বাড়িতে আসতো। পরীক্ষা থাকলে সপ্তাহে তো সে বাড়ি আসতে পারতো না, কিন্তু মাসে একবার না একবার বাড়ি আসতো। বাড়িতে কোনো আত্মীয় বা অনুষ্ঠান হলে সে বাড়িতে আসতো। সে প্রত্যেক দিন তার মা বাবাকে ফোন করতো, তার ব্যাপারে সে সমস্ত কিছু বলতো। এইভাবে 2 বছর কেটে যায়। রামদেই তখন কলেজ 3rd ইয়ারে পড়ে। সে বাড়িতে আসে, বাড়িতে এসে 2 দিন ভালো মতন মা বাবা ভাই বোন সবার সাথে কাটিয়ে সে আবার কলেজে চলে যায়। এবং ওই যে সে কলেজে গেল, সে কলেজ থেকে ফিরে ভাড়ার ঘরে গিয়ে নিশ্চয়ই সে ফোন করবে, কিন্তু এবার তার ফ্যামিলি তার আর ফোন পায় না, এবং তার ফোন না পাওয়াতে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। সেই রাতটা কাটে,
এবং রাত কাটার পর তারা যখন রামদেইর আর খোঁজ পায় না, তখন তারা ডাইরেক্টলি দান্তেওয়াড়া শহরে যায়। সেখানে গিয়ে তার যে রুম ছিল সেই রুমে তারা খোঁজাখুঁজি করে, আশেপাশে যারা থাকতো তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, তারপর তারা সমস্ত আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই জিজ্ঞাসাবাদে কিছুই বেরিয়ে আসে না। রামদেইকে কেউ আর খুঁজে পাচ্ছে না। অলরেডি 24 ঘন্টা পার হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায়, গিয়ে একটা মিসিং কমপ্লেন রেজিস্টার করায় এবং পুলিশও একদম আর্জেন্সির সাথে রামদেইকে খুঁজতে থাকে। আত্মীয়, বন্ধু বান্ধব সমস্ত জায়গায় জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এই জিজ্ঞাসাবাদে কোনো কিছুই বেরিয়ে আসে না। এবার আমি আরও একটা জিনিস মেনশন করি। এই যে দান্তেওয়াড়ার পুলিশ আছে বা ছত্তিশগড়ের যে পুলিশ আছে, তারা অ্যাকচুয়ালি আমাদের নর্মাল পুলিশের মতন না। আমাদের নর্মাল পুলিশকে দেখবেন কোমরে একটা রিভলভার, হাবিলদারদের একটা 302 একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বন্দুক থাকে। কিন্তু ওখানকার যেসব পুলিশ অফিসার থাকে বা নর্মাল কনস্টেবলও থাকে, তাদের 90% কাছেই AK-47 থাকে। কারণ তাদের তো ডাইরেক্টলি জঙ্গলে গিয়ে লড়াই করতে হয়, তো তাদের ওই বন্দুক দরকার। এবং ওখানকার পুলিশ স্টেশন আপনারা যদি দেখেন, দেখে মনে হবে ওটা একটা আর্মি পোস্টিং, ওই রকমভাবেই সাজানো হয়েছে। তো ওখানকার পুলিশ না বেশিরভাগ সময় এই মাওবাদী, নকশাল এদেরকে নিয়েই পড়ে থাকে। তারা নর্মাল কেসগুলো হ্যান্ডেল করার টাইমই পায় না। রামদেইর মিসিং কেসটা তাদের কাছে এসছে, তারা তদন্তও করেছে, কিন্তু 2-4 দিন পর যখন তারা রামদেইকে আর খুঁজে পায় না, তখন তারাও হাল ছেড়ে দেয়। ফ্যামিলি তারা কি করবে? তাদের ক্ষমতাই বা কতটুকু? তারা খোঁজাখুঁজি করেছিল, কিন্তু তারাও একটা সময় থেমে যায়। আস্তে আস্তে সবাই রামদেইর কথা ভুলতে থাকে। যখন ঠিক 2 বছর পর ছত্তিশগড়ের ওই পুলিশ স্টেশনে একজন এসপি আসে, যার নাম হচ্ছে গৌরব রায়। সে বলে যে শুধুমাত্র নকশালদের ব্যাপারে আলোচনা করলে হবে না, এখানকার যেসব নর্মাল কেস আছে, মানুষের যে কমপ্লেইন আছে, সেগুলো পুলিশকে দেখতে হবে। সে সমস্ত আনসলভড পুরনো কেসগুলো এক এক করে দেখতে শুরু করে এবং সেটা দেখতেই তার নজরে পড়ে রামদেই মিসিং কেসটা। এবং রামদেই মিসিং কেসটা সে আবার রিস্টার্ট করায় এবং রিস্টার্ট করতে পুলিশের একটা নতুন টিম গঠন করা হয় এবং সেই টিমের রামদেইকে খোঁজা। এবং সেটা খুঁজতে গিয়ে তারা দেখে যে রামদেই কোথায় যেতে পারে। সে কলেজে গেছিল, কলেজ থেকে সে তার রুমে এসেছিল, সে ফোন করেনি। মা, বাবা, আত্মীয় সমস্ত কিছু আবার পুনরায় জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এখানে একটা মেইন কোশ্চেন আসে, যেহেতু রামদেই কলেজে পড়ছিল, তার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? সেই বয়ফ্রেন্ড হয়তো মাওবাদী ছিল। তো এই রামদেইকেও জঙ্গলে নিয়ে ট্রেনিং দিয়েছে, কোনোভাবে সেও হয়তো মাওবাদী হয়ে গেছে, কোনো ফায়ার ফাইটে হয়তো সেও মারা গেছে, জঙ্গল থেকে তাকে হয়তো উদ্ধার করা যায়নি। এরকম নানান জিনিস পুলিশ ভাবছে। এবার এই জিনিসটার প্রমাণ পুলিশ কি করে পেতে পারে? প্রেমিক আর প্রেমিকার কথাবার্তা কি করে হয়? মেনলি ওভার দ্য ফোন। গৌরব রায় এবার ভাবে নিশ্চয়ই আগেরবার তদন্ত যখন হয়েছিল তখন কল ডিটেল রেকর্ডটা 100% চেক করা হয়েছিল, কিন্তু সে দেখে কল ডিটেল রেকর্ডটাই চেক করা হয়নি। এবং এটা দেখে সে মাথায় হাত দিয়ে দেয় যে একটা এত ক্রুশিয়াল কেস, এবং বর্তমানে এই মডার্ন এজে যে কোনো মার্ডার মিস্ট্রি, মিসিং মিস্ট্রি যাই কিছু হোক না কেন, কল ডিটেল রেকর্ড তো একদম প্রথমে দেখা হয়, তারপর দেখা হয় সিসিটিভি। তো ওইসব এরিয়াতে সমস্ত জায়গায় সিসিটিভি থাকবে না, এটা কোয়াইট ন্যাচারাল। তো পুলিশ কেন কল ডিটেল রেকর্ড দেখেনি? সে সমস্ত পুলিশ অফিসারদের ডেকে বলা হয় যে তোমাদেরকে ডিপার্টমেন্টাল এনকোয়ারির সামনে বসতে হবে, তোমরা কেন এইভাবে তদন্ত করেছো। এবার কল ডিটেল রেকর্ড দেখা হয়। রামদেই নিখোঁজ হওয়ার আগে একজনের সাথে ফ্রিকুয়েন্টলি কথা বলতো। এবার কার সাথে কথা বলতো সেইটা যখন চেক করা হয় তখন দেখা যায় সেই ব্যক্তির নাম হচ্ছে পাণ্ডু। এবার এই পাণ্ডু হচ্ছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার একটা প্যারামিলিটারি ফোর্সে কাজ করে, সরকারি প্যারামিলিটারি ফোর্স। এবং এই ফোর্সের মেন কাজ ছিল একদম জঙ্গলের ভিতরে গিয়ে যেসব মাওবাদীরা জঙ্গলের কভারে আছে তাদেরকে খুঁজে বার করে নিউট্রিলাইজ করা। আমি বলে রাখি ভারতের জঙ্গলের ব্যাপারে একটা কথা, আপনারা আফ্রিকার জঙ্গল দেখেছেন, ন্যাশনাল জিওগ্রাফিতে তো দেখেইছেন, ওখানকার জঙ্গলে বেশিরভাগ গ্রাসল্যান্ড থাকে। কিন্তু ভারতের জঙ্গলের ব্যাপারে ইভেন আমিও গেছি অনেক ফরেস্টে, আমি একটা জিনিস দেখেছি, আপনি না জঙ্গলের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং 2 ফুট দূরত্বে যদি একটা বাঘ থাকে না,
আপনি দেখতে পাবেন না, একটা হরিণ থাকলেও দেখতে পাবেন না। ভারতের জঙ্গল ভীষণ ডেন্স হয়, এবং এই ডেন্স জঙ্গলে লড়াই করা চারটেখানিক ব্যাপার না। এই কারণে ভারতের অনেক কিছু বাজে হয়, কিন্তু ভারতীয় আর্মি, ভারতীয় প্যারামিলিটারি পৃথিবীতে এমন এক প্যারামিলিটারি যাদের সামনে বড় বড় জঙ্গি মাওবাদী তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তো এইরকমই এক রিজার্ভ ফোর্সে পাণ্ডু কাজ করত। পাণ্ডুর ফোন বেশিরভাগ সময়ই সুইচ অফ থাকতো, কারণ কি সে জঙ্গলে থাকছে। কিন্তু যখনই সে জঙ্গল থেকে বেরিয়ে এসে নর্মাল পোস্টিংয়ে আসতো, তার কথা রামদের সাথে হতো। এবার পুলিশ পাণ্ডুর কাছে পৌঁছায়, পাণ্ডুকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে যে হ্যাঁ, রামদের সাথে আমার কথা হতো, আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, কিন্তু এর থেকে বেশি আমি আর কিছু জানি না। তখন পুলিশ বলে যে তুমি কি করে জানো না, যার সাথে তুমি কথা বলতে রোজ সে 2 বছর ধরে মিসিং আছে, 2024 থেকে 2026 চলে এলো, অ্যান্ড ইউ ডোন্ট নো। তখন পাণ্ডু একটু চুপচাপ হয়ে যায়। এবার এই জায়গাতে এসে না পুলিশের একটু কিন্তু মনে হয় যে এই পাণ্ডু কোনো কর্মকাণ্ড ঘটাতে পারে। হয়তো সে রামদাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছে, দেন রামদাইকে মেরে ফেলেছে, জঙ্গলে কোথাও ফেলে দিয়েছে, নানান কিছু ভাবছে। এবার এই জায়গাতে গিয়ে পুলিশ ভাবে পাণ্ডুর যে গ্রাম আছে সেটাও দান্তেওয়াড়ার এক প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই প্রত্যন্ত অঞ্চলে যেতে গেলে 3-4টে পাহাড় পার করে নদী জঙ্গল ঝর্ণা পার করে যেতে হয়। এবং সেইখানে যখন পুলিশ যায় এবং সেখানে গ্রামবাসীদের যখন জিজ্ঞাসা করা হয় পাণ্ডুর ব্যাপারে, তখন তারা প্রথমেই বলে পাণ্ডু এবং তার সেকেন্ড ওয়াইফ তাদের মধ্যে খুব ঝগড়া অশান্তি হতো কোনো একটা ব্যাপার নিয়ে। এক প্রতিবেশী বলে পাণ্ডু শহরে কোনো এক ইয়ং মেয়ের সাথে সম্পর্ক করেছিল, এটা নিয়ে পাণ্ডু আর তার সেকেন্ড ওয়াইফের প্রচণ্ড ঝামেলা হতো। এই পাণ্ডুর লাইফে তার প্রথম যে বিয়ে ছিল, তার প্রথম ওয়াইফ কোনো এক কারণে মারা যায়। সেখানে তার এক মেয়ে ছিল, সেই মেয়ের বয়সও 22 বছর হয়ে গেছে। সে পরবর্তী সময় সেকেন্ড বিয়ে করে, তার বাড়িতে সেকেন্ড ওয়াইফ এবং তার প্রথম পক্ষের মেয়ে একসাথে থাকতো, এবং সে তো বেশিরভাগ সময় জঙ্গলে থাকতো অপারেশনের জন্য। এবার পুলিশ গিয়ে সোজা পাণ্ডুর যে ওয়াইফ আছে এবং সৎ মেয়ে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পাণ্ডুর ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করে না পুলিশ একটু অবাক হয়ে যায়। যখন কারোর বাড়িতে পুলিশ যায় মানুষ তো একটু ভয় পায়, কিন্তু এই ক্ষেত্রে পাণ্ডুর ওয়াইফ কিন্তু এক ফোঁটাও ভয় পায়নি। সে নর্মালি বলে যে পাণ্ডুর সাথে আমার তো কোনো রকম কোনো ঝামেলাই নেই। এদিকে প্রতিবেশীরা বলছে প্রত্যেক দিন নাকি ঝগড়া হতো, এইদিকে সে বলছে কোনো ঝামেলা নেই। সে বলে আমি আমার সৎ মেয়ের সাথে বিন্দাস এখানে থাকি, পাণ্ডু মোটামুটি ভালো কামায়, হ্যাঁ ও বাড়িতে থাকতে পারে না। কিন্তু এই জায়গাতে এসে পুলিশ একটা অপোজিট কোশ্চেন করে বসে, বলে যে সারা গ্রামবাসী বলছে যে তোমার সাথে পাণ্ডু সম্পর্ক ভালো ছিল না, পাণ্ডু নাকি শহরে কোনো এক কলেজ যাত্রী মেয়ের সাথে অবৈধ প্রেম করেছিল, সে ওখানেই বেশিরভাগ টাইম থাকতো, এটা নিয়ে তুমি খুব ঝগড়া করতে। এই রকম নানানভাবে নানান কোশ্চেন করার পর একটা সময় পাণ্ডুর ওয়াইফ কমলি সে বলে যে স্যার চলুন, বাড়ির পিছনে একটা ছোট্ট নালা মতন আছে, একটা ন্যাচারাল সোর্স থেকে সেখান থেকে অটোমেটিক্যালি জল যায়, এবং সেই নালার পাশে একটা জায়গা দেখিয়ে বলে ওখানে আছে রামদেই। পুলিশ পুরো টিম আনে, জুডিশিয়াল জাজও আনে, প্রতিবেশী প্রত্যক্ষদর্শী সবাইকে রেখে খোঁড়াখুড়ি শুরু করে। 10 ঘন্টা খোঁড়াখুড়ির পর মাটির তলার থেকে ছোট্ট চৌকোনা একটা ত্রিপল বেরিয়ে আসে, এবং সেই ত্রিপলটা যখন খোলা হয় তখন দেখা যায় ওখানে একটা কঙ্কাল আছে। কমলি বলে ওটাই রামদেই। তখন পুলিশ বলে তুমি রামদেইকে কেন মারলে? তখন কমলি বলে ও আমার মরদটাকে ছিনিয়ে নিয়েছিল আমার কাছ থেকে, আমার মরদের আগেও বিয়ে ছিল, সেটা তো মরেছে, তারপর আমাকে বিয়ে করেছে, আমি ওর সৎ মেয়েকে মানুষ করছি, ওর সৎ মেয়ের বয়স 22 বছর হয়ে গেল, কিন্তু এইদিকে ওই বেটা কলেজের এক ছোট মেয়ের সাথে প্রেম করছে, বাড়ি আসে না, টাকা পয়সা দেয় না। তো স্যার আমি কি করব? আমার মনে জ্বলন হচ্ছিল। আমি ভেবেছি এই প্রবলেমটাকে গোড়া থেকেই উখড়ে ফেলবো। এবার পুলিশ কমলিকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়, এবং থানাতে তাকে জিজ্ঞাসাবাদের খানিকক্ষণ পরেই পুলিশ আবার এই পাণ্ডুর গ্রামে যায়, এবং সেখান থেকে পাণ্ডুর যে মেয়ে আছে লক্ষ্মী তাকেও অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে। তারপর পুলিশের একটা টিম ভুঙ্গা বলে এক ব্যক্তিকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে লক্ষ্মী আর কমলিকে। লক্ষ্মী আর কমলিকে বলা হয় যে বলো এবার সমস্ত কিছু প্রথম থেকে। কমলি বলে আমি দেখি পাণ্ডু আর সংসারের প্রতি অত ইন্টারেস্ট দেখাচ্ছে না, সবসময় শহরে থাকছে। তো একটা সময় আমি লক্ষ্মীকে বলি যে তোমার বাবা কোনো এক চক্করে পড়েছে, তুমি শহরে যাও।
গিয়ে তোমার বাবার উপর নজর করো। সে যায়, সে গিয়ে দেখে পাণ্ডু একটা ঘরে বারবার যায়। সেই ঘরে এক কলেজের মেয়ে থাকে এবং সেই কলেজের মেয়ে রীতিমতন তার সাথে প্রেম করছে। তারা একসঙ্গে রুমে রাত কাটাচ্ছে। এটা থেকে বুঝতে পারি কি ঘটেছে। তো আমি তো আর আমার হাজব্যান্ডকে এই পৃথিবী থেকে সরাতে পারি না, তো বেটার টু বি এই মেয়েটাকেই সরিয়ে দেওয়া। আমি লক্ষ্মীকে পুরো নজর রাখতে বলি, কখন যাচ্ছে, কি করছে, কখন কলেজ থেকে আসছে। এইদিকে আমি 50,000 টাকা দিয়ে একটা সুপারি কিলার খুঁজতে থাকি। আমার এক আত্মীয় হুঙ্গু ওই সমস্ত কর্মকাণ্ড করেছে। আমি হুঙ্গুকে পুরো ব্যাপারটা বলি, হুঙ্গা পুরো রাজি হয়ে যায়। একদিন গেছে লক্ষ্মী শহরে, সে বলছে আজকে রামদেই একা আছে, এদিকে পাণ্ডু সে তার সার্ভিসে জঙ্গলে গেছে, আজকেই পারফেক্ট দিন। হুঙ্গাকে আমি অটো নিয়ে যেতে বলি, অটোতে আমিও উঠি। হুঙ্গা সোজা ওই রুমে যায়, গিয়ে রামদেইকে হত্যা করে গলা কেটে। তারপর রাত হয়, রাত হলে আমরা একটা অটোতে ওই বডিটা নিই এবং গ্রামে চলে আসি। রাতের বেলায় নালার পাশে ওকে পুঁতে দিই, দিয়ে নর্মাল হয়ে যাই। আমি জানতাম পুলিশ আজকাল পরশু একদিন আমার কাছে আসবেই, জিজ্ঞাসাবাদ করবে। এই কারণে আমি লক্ষ্মীকে, হুঙ্গাকে, সবাইকে বুঝিয়ে রেখেছিলাম কি বলতে হবে। পুলিশ এবার হুঙ্গাকে খুঁজতে থাকে, যে মেনলি খুনটা করেছে, যে সুপারি কিলার। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। কিন্তু পুলিশ বলছে তারা হুঙ্গাকে খুব তাড়াতাড়ি খুঁজবে। এই ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হচ্ছে সৎ মা আর সৎ মেয়ে, এদের মধ্যে সবসময় একটা ঝামেলা থাকে। কিন্তু এই ক্ষেত্রে তারা টিম আপ হয়ে এই কর্মকাণ্ড করেছে। এখানে কমলি ভালো মতন ব্রেন ওয়াশ করেছে এই লক্ষ্মীকে, বা লক্ষ্মীকে হয়তো কোনো রকম কোনো প্রেশার দিয়েছে যে তোমাকে বিয়ে দিয়ে দেবো, বা লক্ষ্মী হয়তো কোথাও প্রেম করে, সেই প্রেমের ব্যাপারটা সে তার বাবাকে বলে দেবে। তো নানান রকম কিছুতে ভয় দেখিয়ে হয়তো এই কর্মকাণ্ডটা করিয়েছে। সেটা হয়তো পুলিশের তদন্তে পরে বেরিয়ে আসবে। আপাতত এই কেসটা চার্জশিট বানানোর কাজ শুরু হয়েছে, কোর্টে উঠবে এবং আশা করছি এদের দুজনের সাজা হবে। কিন্তু আপনারা বলবেন পাণ্ডু কি এই খুনে কোনো রকমভাবে জড়িত ছিল না? আপাতত যেটুকু জানা যাচ্ছে পাণ্ডুকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু পাণ্ডু সে এটুকু তো অন্তত লক্ষ্য করেছে তার গার্লফ্রেন্ড রামদেই সে 2 বছর ধরে মিসিং, ফোন করছে না, কিছু করছে না। এক সময় না এক সময় তার তো একটু হলেও সন্দেহ হয়েছে, বা সন্দেহ নাও হতে পারে। হতে পারে যে টাইম পাস করছিলাম, হয়তো রামদেই আমাকে ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছে, ওখানে হয়তো বিয়ে হয়ে গেছে, নানান কিছু হতে পারে। সে হয় জেনে চুপ থাকতে পারে, নয়তো সে অন্য কিছু ভাবতে পারে। এনিওয়ে পুলিশ আপাতত এই পাণ্ডুকে অ্যারেস্ট করেনি, দুজনকে অ্যারেস্ট করেছে আর আরেকজনকে ধরা বাকি আছে। তো দেখা যাক এই কেসের কি আপডেট আসে। কোনো আপডেট যদি নতুন আসে তাহলে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।